detergent definition আমরা কি বলছিলাম detergent is all kind of surface activation তাই না which can get কি বলে oriented between the air and water it is the base air and water আচ্ছা তারপর আমরা বলছিলাম যে detergent are another group of synthetic organic তাই না detergent definition বলছিলাম যে synthetic organic substance which is formed from the synthetic sources petroleum based sources আর সোপের ক্ষেত্রে আমরা বলছিলাম সোপের ক্ষেত্রে যে ন্যাচারাল সোর্স থেকে আমরা তৈরি করি ন্যাচারাল ওয়েল ফ্যাট এগুলো থেকে আর এরপর আমরা সারফেস টেনশন বলছিলাম ওয়াটার তাই না সারফেস টেনশন আর সারফেস অ্যাক্টিভ এজেন্টের ডেফিনিশন আমরা পড়ছিলাম সারফেস টেনশনে বলছিলাম যে ড্রয়িং অফ ওয়াটার for consideration of water or liquid drawing downwards of water molecule to the body is called surface tension of liquid or water এটা আমরা বলছি এটা আমাদের তোমরা দেখবা surface active agent definition বলছিলাম can get oriented between the air and water হচ্ছে তোমার reduce the surface tension of water আর বলছিলাম যে দুটো পার্ট থাকে সারফেস active agent এর দুটো পার্ট থাকে একটা হচ্ছে তোমার হাইড্রোফোবিক টেইল আর হাইড্রোফিলিক হেড হাইড্রোফোবিক টেইল আর হাইড্রোফিলিক হেড এই দুটো জিনিস থাকবে সাধারণত অথবা ডিটারজেন্টের স্ট্রাকচারে আমরা দেখছিলাম যে যখন হচ্ছে একবার ডিসকাশন হয় তখন এটা আয়নাইজ হয়ে যায় এবং এই যে লং যে হাইড্রোকার্বন চেইন সেটা হচ্ছে তোমার হচ্ছে এরকম ভাবে লেখা হয় এটা হচ্ছে তোমার সেই লং হাইড্রোকার্বন আর এটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক পার্ট দেখেছো না একটা ডিটারজেন্টের মিনিমাম মাস্ট have two portion one is hydrophobic tail and another is hydrophilic head আচ্ছা তাহলে সারফেস অ্যাক্টিভ এজেন্টের এই ডেফিনিশন অথবা শর্ট নোট যদি লিখতে বলি তাহলে এগুলো লিখবে যে can get oriented between the water and air phase and can be reduce the surface tension of water and air surface active agent must have two portion one is hydrophobic tail and another is hydrophilic head আচ্ছা এতটুকু লিখে একটা এক্সাম্পল দিয়ে দিলেই হয়ে যাবে এরপর আমরা বলছিলাম যে টাইপস অফ কি বলছিলাম টাইপস অফ ডিটারজেন্ট তাই না টাইপস অফ ডিটারজেন্ট কিন্তু আমরা বলছিলাম যে আয়নিক আর নন তাই না প্রথমে আমরা যেভাবে ক্লাস করেছিলাম একটা কি আয়নিক আর একটা হচ্ছে নন আয়নিক আয়নিকের মধ্যে আমরা বলছিলাম কি অ্যানায়নিক ক্যাটায়নিক আর হচ্ছে অ্যামফোটার আর অ্যানায়নিকের ক্ষেত্রে আমরা বলছিলাম যে যখন যে টাইপের ডিটারজেন্ট গুলো যখন হচ্ছে অ্যাকোয়াস ডিসপারশন অ্যাকোয়া অথবা লিকুইডে দেওয়া হয় তখন এটা আয়োনাইজ হয় এবং অ্যানায়নিক পার্টটা হচ্ছে তোমার লাস্ট ডমিনেন্ট আয়ন হয় এবং অ্যানায়নিক পার্টটা ডিটারজেন্সি পাওয়ার থাকে এই ধরনের ডিটারজেন্টকে আমরা অ্যানায়নিক ডিটারজেন্ট বলে ফর एग्जांपल হিসেবে সোডিয়াম স্টিয়ারেটের एग्जांपल সোপের एग्जांपल দিয়েছিলাম আর ক্যাটায়নিকের ক্ষেত্রে যখন হচ্ছে তোমার হচ্ছে এটা যখন দ্রবীভূত হয় তখন ক্যাটায়নটা ডমিনেন্ট আয়ন হয় এবং ডিটারজেন্সি পাওয়ার থাকে ক্যাটায়নিক পার্টটা এবং তার एग्जांपल আমরা বলছিলাম কি ক্যাটায়ন ইরিডিয়াম ক্লোরাইড একটা সোপ ডিটারজেন্ট সেটা আমরা एग्जांपल দিয়েছিলাম এবং এই অ্যানায়নিক ক্যাটায়নিক ডিটারজেন্টের অ্যাডভান্টেজেস এবং ইউজেস গুলো আমরা করছিলাম অ্যানায়নিক ডিটারজেন্ট নরমালি হচ্ছে কাপড় ডাইন করার পরে সারফেসে যে ধরনের আনফিক্স ডাইস্টারগুলো থাকে সেগুলো ওয়াশ করে রিমুভ করার জন্য আমরা এগুলো ইউজ করে করতাম এরপর হচ্ছে তোমার ক্যাটায়নিকের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ক্যাটায়নিক
anionic detergent can be used as a softener, like as to improve the softness of textile materials. We can use the anionic detergent. Cleaning ক্লিনিং এর কাজটা করবে, পাশাপাশি সফটওয়্যার এর কাজের হিসাবে। এরপর আমরা আরো বলছিলাম যে ক্যাটালিক ডিটারজেন্টের ক্ষেত্রে তোমার হচ্ছে যেহেতু এই পুরো ডিটারজেন্টের পার্টটাই হচ্ছে পজিটিভ চার্জ, অ্যানায়নিক ডাইস দিয়ে কালার দিয়ে যখন কোনো একটা কাপড় রং করা হয়, রং করার পরে যদি ফিনিশিং এর সময় ওয়াশিং এর সময় যদি আমরা ক্যাটালিক ডিটারজেন্ট দিয়ে সফটেনিং করি এবং ক্লিনিং করি, তখন কি হয়, অ্যানায়নিক ডাইস এবং ক্যাটালিক ডিটারজেন্ট এটা কম্বাইন করে একটা ইনসলুবল সল্ট প্রোডিউস করে, যেটা কাপড়ের উপর ডিপোজিট হয়। এটা একটা প্রবলেম। এরপরে পাশাপাশি আরেকটা বেনিফিটস এরকম যে অ্যানায়নিক ডাইস এবং ক্যাটালিক ডিটারজেন্ট মিলে যে ইনসলুবল ফর্মটা করতেছে ফাইবারের ভিতরে, সেটা কি করতেছে, ফাইবারের সলিবিলিটি কমায় দিচ্ছে। তখন হচ্ছে কালার ভার্সনেস প্রপার্টিসটা ডেভেলপ হচ্ছে, রঙের স্থায়িত্ব প্রপার্টিসটা ডেভেলপ হচ্ছে। এগুলো দেখেছিলাম। তারপরে আজ যে পার্টটা আমরা পড়াইনি নন অ্যানিক ডিটারজেন্ট, নন অ্যানিক ডিটারজেন্ট নন অ্যানিক নাম দ্বারা কি বুঝতেছি? নন অ্যানিক ডিটারজেন্ট এই নামটা দ্বারা কি বুঝতেছি? আয়ন যখন এটা হচ্ছে তুমি কোনো অ্যাকোয়াস ডিসপারশনে দিবা, সলিউশনে দিবা, লিকুইডে দিবা, এটা আয়নাইজ হবে, মানে আয়নে দিবা। তো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে নন অ্যানিক ডিটারজেন্টকে বলা হয় আইডিয়াল ডিটারজেন্ট ফর টেক্সটাইল, আইডিয়াল ডিটারজেন্ট ফর টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন। যখন আমরা কি করি, স্টিয়ারিক অ্যাসিডের সাথে 6 মোল ইথিলিন অক্সাইড আমরা রিঅ্যাকশন করে তখন নন অ্যানিক ডিটারজেন্ট প্রোডিউস হয়। আচ্ছা, তখন এটা আমরা ওয়াটার ক্লাসে আসি, ক্লাসে আসি, ওয়েট করো। তাহলে নন অ্যানিক ডিটারজেন্টটা হচ্ছে যখন এটা তোমার আমরা কোনো অ্যাকোয়াস ডিসপারশন লিকুইডে দিচ্ছি তখন এটা আয়নাইজ হচ্ছে, আর এটা প্রোডিউস করার ওয়ে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিডের সাথে যদি আমরা 6 মোল ইথিলিন অক্সাইড আমরা দিই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা নন অ্যানিক ডিটারজেন্ট পাবো। যেমন হচ্ছে আমরা স্টিয়ারিক অ্যাসিডের সংকেত করতে জানি, আচ্ছা এটা স্টিয়ারিক অ্যাসিড ইথিলিন অক্সাইড বলে, তাহলে আমরা সরাসরি কি পাবো, এটা হচ্ছে তোমার নন অ্যানিক ডিটারজেন্ট। আচ্ছা, প্রপার্টিসে যদি আসো, যেহেতু এর কোনো আয়োনাইজ হচ্ছে না এখানে, এটা যখন এখানে আয়োনাইজ পাবে যখন লিকুইড ডিসপারশন হয়, তো সেক্ষেত্রে ফর নন অ্যানিক নেচার দে আর আনএফেক্টেড বাই ওয়াটার। তার মানে যে ওয়াটারে তুমি প্রসেসটা করবে তার মধ্যে যদি ক্ষরতা থাকে, ফর পানিতে তুমি যদি ট্রিট করো তাহলে নন অ্যানিক ডিটারজেন্টের কোনো এফেক্ট ব্যাড এফেক্ট হয়, ঠিক আছে। তার মানে হার্ড ওয়াটারেও ইফেক্টিভ অথবা কার্যকরী হচ্ছে তোমার নন অ্যানিক ডিটারজেন্ট। এরপর হচ্ছে কম্প্যাটিবল টু ইউজ উইথ অ্যানোয়িক ক্যাটাগরি টাইপস অফ ডাইস অফ কালার্স। বিভিন্ন ধরনের অ্যানোয়িক ক্যাটাগরি কালার আছে না, রং আছে না, ডাইস আছে, তার সাথে এটা কম্প্যাটিবল। এরপর আছে তোমার দে হ্যাভ পাওয়ারফুল ওয়েটিং ডিটারজেন্ট এন্ড ইমালসিফাইং পাওয়ার properties. They have powerful
ডিটারজেন্সি পাওয়ার আছে, ওয়েটিং মানে ভিজানো অথবা সফটেনিং এই ধরনের পাওয়ার আছে। তারপর আছে ইজি অফ ডিস্ট্রিবিউশন ইন কুল ওয়াটার, ঠান্ডা এবং গরম পানিতে খুব সহজে এটা দ্রবীভূত হয়। আচ্ছা, এই অ্যাডভান্টেজ গুলোর মধ্যে আছে দে আর অ্যাভেলেবল ইন লিকুইড ফর্ম, এগুলো লিকুইড ফর্মে পাওয়া যায়। আচ্ছা, দে আর ল্যাক অফ অ্যাবিলিটি টু টেক্সটাইল মেটেরিয়াল মেক দেম ইজিলি ওয়াশ, এটা খুব সহজে তুমি ওয়াশ করে টেক্সটাইল মেটেরিয়াল থেকে রিমুভ করতে পারবে। স্টেবল ওভার এ ওয়াইড রেঞ্জ অফ পিএস, পিএস তোমার হচ্ছে যে কোনো রেঞ্জের পিএস এ তুমি হচ্ছে এটা অ্যাপ্লিকেশন করতে পারো। দে হ্যাভ গুড লাইনস অফ ডিসপারসিং পাওয়ার, লাইনস অফ ডিসপারসিং মানে হচ্ছে তোমার চুন চুন সাবান এই ডিসপারসিং পাওয়ার ভালো আছে। দে আর কম্পাটিবল উইথ মেনি ডাইস ম্যানুফ্যাকচার সারফেক্টেন্টস আছে। আদার্স কোন সারফেক্টেন্ট ধরো তোমার মন চাইলো তুমি নরমাল ডিটারজেন্টের সাথে অ্যারোমেটিক ক্যাটাগরি একটা ইউজ করবে, তাহলে তার সাথে এটা যৌথভাবে কম্বাইন্ডলি ক্যান বি অ্যাপ্লাইড। আচ্ছা, এটা হচ্ছে ইট ইজ দা আইডিয়াল ডিটারজেন্ট ফর টেক্সটাইল ম্যাটেরিয়াল, সেটা আমি তোমাকে বলছি। আচ্ছা, এইগুলো হচ্ছে তোমার নন আয়নিক ডিটারজেন্ট। এখন আসলে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম ডিটারজেন্ট হচ্ছে তোমার যে ধরনের আয়ন মলিকুলে পজিটিভ নেগেটিভ বোথ টাইপ অফ আয়ন এক্সিস্ট করে, ঠিক আছে? একটা মলিকুলে নেগেটিভ এবং পজিটিভ অ্যানায়নিক ক্যাটায়নিক বোথ আয়ন একত্রিত কম্বাইন্ডলি তোমার এক্সিস্ট করে। যেমন হচ্ছে যদি আমরা ফর এক্সাম্পল বলি যে জুইটার, এগুলোকে বলে জুইটার আয়ন, জুইটার আয়ন করছে না কেমিস্ট্রিতে, জুইটার আয়ন। এটা ফর এক্সাম্পল শুনো H2N এইভাবে পজিটিভ এবং নেগেটিভ। যেমন কোর ফাইবারের স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে তার মলিকুলার স্ট্রাকচারে কি হয়, অ্যাসিড এবং বেসিক বোথ পার্টি থাকে দুই সাইডে, ঠিক আছে? এই ধরনের ডিটারজেন্টকে আমরা বলতেছি অ্যামোনিয়াম ডিটারজেন্ট। আচ্ছা, এটার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রপার্টিজ গুলো এরকম যে pH যদি 7 এর উপর হয় তাহলে এই ডিটারজেন্ট হচ্ছে তোমার অ্যানায়নিক ডিটারজেন্টের মতো কাজ করে। স্পেসিফিক স্পেশাল প্রপার্টিজ অর ক্যারেক্টারিস্টিক্স অফ amphoteric detergents are in pH will be greater than 7, then it will be act as anionic detergent. যদি তোমার pH less than 7 হয় তাহলে ক্যাটায়নিক ডিটারজেন্টের মতো কাজ করে। সেম ডিটারজেন্টটা যদি pH 7 এর উপর হয় তাহলে সেই সলিউশনে তুমি যদি pH 7 এর উপর হয় তাহলে এই অ্যামোনিয়াম ডিটারজেন্টটা অ্যানায়নিকের মতো কাজ করবে। pH যদি তোমার less than 7 হয় তাহলে ক্যাটায়নিক ডিটারজেন্টের মতো কাজ করবে। আর যদি তোমার ইকুয়াল হয় 7 তাহলে সেটা হচ্ছে নন আয়নিক ডিটারজেন্টের মতো কাজ করবে। নন আয়নিক ডিটারজেন্টের মতো কাজ করে। নিউট্রাল পজিশনে এটা অ্যামোনিয়াম ডিটারজেন্টটা নন আয়নিক ডিটারজেন্টের মতো কাজ করে। আর যদি ওই সলিউশনে তোমার pH 7 এর উপরে হয় অ্যামোনিয়াম ডিটারজেন্ট যে ধরনের অ্যাক্ট করে এটা হচ্ছে, আর অ্যাসিডিক কন্ডিশন হলে অথবা pH 7 এর নিচে হলে সেটাকে ট্রায়ানিক ডিটারজেন্টের মতো কাজ করে। আচ্ছা, some of these have antibacterial and anti-static effects, antibacterial anti-static effects মতো এটা ডিসইনফেক্টেন্ট কাজ করে।
mechanism of detergence খুবই কমন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নরমালি ডিটারজেন্ট এর ডেফিনিশন আমরা কি বলছিলাম detergent is one kind of surface agent which can get oil between the interface of air and water and it can be reduce the surface tension of water and it has two portion one is a hydraulic tail another is head and hydraulic tail and hydraulic head এটা আমরা বলছি এর পাশাপাশি দেখো মেকানিজমের ক্ষেত্রে ফর एग्जांपल এটা একটা ফ্যাব্রিক এটা কি এটা একটা টেক্সটাইল ফ্যাব্রিক এখানে একটা তেলের ড্রপ করব কি বললো তেলের তেলের ড্রপ করব আচ্ছা সেই তেলের ড্রপটা যদি এই ওয়েল ড্রপ যদি পড়ে তাহলে কি সেই জায়গাটা কি ইউনিশনটা স্পট করে যাবে সেটা তো আমরা রিমুভ করার জন্য কি করি ডিটারজেন্ট ইউজ করি না ডিটারজেন্টের কেমন কাজ করে এই ফ্যাব্রিকটা তোমার প্রথম কাজটা কি হবে একটু হট ডাইলুট সলিউশনে আর তোমার হট ওয়াটার এখানে দিলাম এবং এর মধ্যে ফ্যাব্রিকটা নিয়ে আসি ফ্যাব্রিকটা নিয়ে এসে এখানে একটা তেলের ড্রপ আছে এর মধ্যে তুমি কি করলা ডিটারজেন্ট দিলাম ডিটারজেন্ট তখন এই তেলের ড্রপটা ডিটারজেন্টকে কি করে ডিটারজেন্ট তেলের ড্রপটাকে রিমুভ করতে থাকে তাই না কিভাবে করে তাহলে স্ট্রেসগুলো একটু দেখো কত নষ্ট ফ্যাব্রিকের সাথে তেলের ড্রপটা এভাবে থাকে লেগে থাকে সেকেন্ড স্টেজে কি হয় এরকম হয় থার্ড স্টেজে কি হয় এরকম ফোর্থ স্টেজে কি হয় এরকম এই সাইডগুলো কি স্যার টোটাল আছে না ফিফথ স্টেজে কি হয় এরকম তাহলে এইখানে কি পুরো সারফেসের সাথে একদম লেগে আছে আস্তে আস্তে কি হচ্ছে সারফেস থেকে একটু রাউন্ড শেপ হচ্ছে এবং তারপরে সারফেস কন্টাক্ট এরিয়াটা রিডিউস হচ্ছে না এবং কন্টাক্ট এরিয়া রিডিউস হলে এটা স্ফিয়ার ফর্মে আসছে না এরপরে ফাইনালি কি হচ্ছে একটা বিম মধ্যে সেল ডটটা লেগে আছে এরপর যখন এটাকে রিং করবা একটু নাড়াচাড়া করবা বা স্ট্রেচিং করবা সেল ডটটা কি তাহলে যে ওকে যাবে চলে যাবে না আর ফ্যাব্রিকের সাথে কন্টাক্ট এরিয়াটা আস্তে আস্তে লেগে থেকে কন্টাক্ট এরিয়াটা কমে গেছে সেই জিনিসটা একটু দেখি আমরা এই ড্রপটা বড় করে এটা ফ্যাব্রিক এটা কি ফ্যাব্রিক এটা কি ওয়েল ড্রপ না ওয়েল ড্রপ আচ্ছা কত ধরনের ইন্টারঅ্যাকশন এখানে আছে ফ্যাব্রিকের সাথে ওয়েল ড্রপের একটা ইন্টারঅ্যাকশন আছে না ফ্যাব্রিক প্লাস ওয়েল ড্রপ এখানে একটা টেম্পোরারি বন্ডিং আছে যেখানে তো ওয়েল ড্রপে তুমি ঘষাঘষি করলে রাবিং করলে অথবা তোমার এমনি ঝাঁকা ঝাঁকাকে উঠে যাচ্ছে না তার মানে অবশ্যই সেখানে একটা বন্ড টেম্পোরারি বন্ড উইথ বন্ড আছে তাহলে এখানে লেগে আছে ফাইবার এবং ফ্যাব্রিক ওয়েল ড্রপ আছে আচ্ছা যখন এটাকে তুমি লিকুইডে দিবা তখন কি হবে লিকুইড ওয়াটারের সাথে ওয়েল ড্রপের একটা টেনশন আছে সারফেস টেনশন আছে না এরপরে দেখো তাহলে কয়টা জিনিস পাইলাম আমরা ওয়েল ড্রপের সাথে ফ্যাব্রিকের একটা আছে ওয়েল ড্রপের সাথে ওয়াটারের একটা আছে তাই না আবার ওয়াটারের সাথে ফ্যাব্রিকের আছে একটা সারফেস টেনশন আছে না এগুলোকে যদি আমরা বিভিন্ন ভাবে একটু নামকরণ করি তাহলে এটাকে আমরা বলছি টিএন টিএনটা হচ্ছে তোমার surface tension between the drop and the surrounding water liquid surface
টেনশন বুঝতেছো between oil drop and water বুঝলে এখানে কি সারফেস টেনশন বললাম না সারফেস টেনশন ওয়াটার এবং oil drop এটাকে আমরা টিএল দ্বারা বোঝাচ্ছি এখন শোনো আসো এটাকে আমরা লিখব হচ্ছে টিএলএস টিএলএস টা হচ্ছে সারফেস টেনশন কি কোনটা বলো টিএলএস এর সাথে ওয়েল ড্রপ তাই না সারফেস টেনশন বিটুইন ওয়েল ড্রপ এন্ড ফ্যাব্রিক তাই না এরপর আসো টিএস এটাকে আমরা বলতেছি টিএস সারফেস টেনশন বিটুইন ফ্যাব্রিক এন্ড ওয়াটার টিএস হচ্ছে সারফেস টেনশন বিটুইন ফ্যাব্রিক এন্ড ওয়াটার তাহলে তিন ধরনের টেনশন এখানে পাচ্ছি এখন আমাকে বলো এই ছোট্ট জিনিসটা যদি বুঝো তাহলে তোমাদের এই পুরো মেকানিজমটা বোঝা সহজ হয়ে যাবে তোমার এখানে কোন টেনশনটা কম হইলে কোন টেনশনটা বাড়লে ওয়েল ডটটা ফ্যাব্রিক সারফেস থেকে উঠে যাবে কোন টেনশনটা বাড়লে সারফেস টেনশন ওয়াটার ওয়েলের সাথে ওয়াটার এটা যদি বাড়ে সারফেস টেনশন বাড়ে তাহলে কি হবে ওয়াটারটা বাড়লে উঠে যাবে ওয়েল এবং ওয়াটার একটা মাত্রা তাই না আর যদি তোমার এখানে ফ্যাব্রিক এবং ওয়াটারটা বাড়ে তাহলে আরো বেড়ে যাবে মানে আর তাদের লেগে থাকে ফ্যাব্রিক এবং ওয়াটার যদি বাড়ে ফেব্রিক আর ওয়াটার এখানে দুটো জিনিস বলবো এটার কারণে তো এই ওয়েলডটা ফ্যাব্রিকেবল লেখা আছে আচ্ছা টিএস এবং টিএল এই দুটো যদি একসাথে বাড়ে তা টিএলএস কি যতটুকু আছে কাছে মানে কি হবে ওই ওয়েলডটা ধরে রাখতে পারবে ওই টেনশন এখানে ফ্যাব্রিক এবং ওয়াটারের ইন্টারঅ্যাকশন সার্ভিস পাশাপাশি আছে ওয়েলড্রপ এবং পানির সার্ভিস এই দুটো শক্তি যদি বাড়ে তাহলে কি হচ্ছে টিএলএসটা কমে যাবে কমলে তখন কি হবে এই ওয়াটার এবং ওয়েল সরি ফ্যাব্রিক এবং ওয়েল ড্রপের যে টেনশনটা রিডিউস হবে তখন এটা কি হবে ওয়েল ড্রপের সাথে ওয়েল ড্রপ ফ্যাব্রিকের সাথে যে কন্টাক্ট এরিয়াটা আছে সেই কন্টাক্ট এরিয়াটা আস্তে আস্তে কমতে থাকে ডিটারজেন্ট নরমালি কি করে আমরা ডিটারজেন্টের সারফেস ম্যাটেরিয়ালের ডেফিনিশন এভাবে বলছিলাম না হাইড্রোফোবিক পোর্শন আর হাইড্রোফিলিক পোর্শন নরমালি কি হয় ডিটারজেন্ট ওয়েলে ডিসলভ হয় তাই না নরমালি এই ডিটারজেন্ট কি করবে এখানে এসে ওয়েলের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ঢুকে যাবে এবং এটা এই যে হাইড্রোফোবিক লং চেইন পার্টটা এটা সব পানি দিবে এটা হচ্ছে উপর দিকে টানতে থাকে যখন এইভাবে উপর দিকে টানতে থাকবে তখন এই তার টেনশনটা এদিকে ফিল করতে থাকবে না আর এইটা যদি ফ্যাব্রিক এবং হচ্ছে তোমার ওয়াটারের টেনশনটা বাড়তে থাকে তাহলে কি হয় মাঝখান থেকে যে টিএলএস ভ্যালুটা এটা হচ্ছে তোমার ধরে রাখতে পারে এবং এক পর্যায়ে আস্তে আস্তে কি হয় এইভাবে জাস্ট হচ্ছে ওয়েল ড্রপের সাথে ফ্যাব্রিকের কন্টাক্ট এরিয়া রিডিউস হতে থাকে লেগে থাকা এরিয়াটা রিডিউস হতে থাকে তখন এক পর্যায়ে একটা পয়েন্ট আছে পরে হচ্ছে এটা রিমুভ হয়ে যায় বাসায় একটা কাপড়ের সুতিতে দাগ লাগলে ডিটারজেন্ট দিয়ে বসা দিলে উঠে গেল তাই না এর ভিতরে কত মেকানিজম আছে বুঝতে পারছো আচ্ছা এই গেল হচ্ছে আমাদের ডিটারজেন্টের সাথে হচ্ছে তোমার এগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়াশোনা স্যার হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার সিলেবাস কি শেষ